আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ। আজকের এই ভিডিওতে আমরা ২০২৫ সালের নতুন শিক্ষাবর্ষের নবম ও দশম শ্রেণীর জন্য যে অঙ্ক বইটি নির্ধারণ করা হয়েছে সেই অঙ্ক বইয়ের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার এর বেসিকগুলো নিয়ে আলোচনা করব। এটি নবম শ্রেণীর বাস্তব সংখ্যা অধ্যায়ের ক্লাস 1। এই ক্লাস 1-এ আমরা অনুশীলনী ছাড়া বাকি যে বেসিক জিনিসগুলো আছে প্লাস হচ্ছে উদাহরণগুলো আছে এই সবগুলো দেখব এবং পরবর্তী ক্লাসে আমরা মূল অনুশীলনের অঙ্কগুলো সমাধান করব। তো প্রথম পৃষ্ঠায় দেখো এখানে কিছু শিক্ষণ ফল দেয়া আছে। এগুলা আমরা একটা অধ্যায় শেষ করার পর যে বিষয়গুলো আমরা জানতে পারবো সেই বিষয়গুলো এখানে দেয়া আছে। তো পৃষ্ঠা 2 থেকে শুরু। প্রথমে আছে যে বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস, ক্লাসিফিকেশন অফ রিয়েল নাম্বার। তোমরা এখানে চেষ্টা করবা যে এই বাংলা টার্মগুলোর সঙ্গে ইংলিশ টার্মগুলো মনে রাখার। যেমন বাস্তব সংখ্যাকে কি বলা হয়? রিয়েল নাম্বার। তো প্রথমে আছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যাকে প্রকাশ করা হয় এন দ্বারা। স্বাভাবিক সংখ্যার ইংলিশ হচ্ছে ন্যাচারাল নাম্বার। প্রথমে জানতে হবে স্বাভাবিক সংখ্যাটা কি। স্বাভাবিক সংখ্যার যদি শর্তটা আমি একটু তোমাদের বলি, তো প্রথমে চেষ্টা করবা যে শর্ত জিনিসগুলো আগে মাথায় রাখার। কারণ তোমার পরীক্ষায় কখনো ডেফিনেশন আসবে না, আসবে শুধুমাত্র এই শর্তগুলো মনে রাখতে হবে। তো স্বাভাবিক সংখ্যা কি হবে? এক থেকে বড়। আর একটা কন্ডিশন আছে যে অখণ্ড সংখ্যা হবে। তো এই দুইটা শর্ত মাথায় রাখতে হবে। একটি হচ্ছে এক থেকে বড়, আরেকটি হচ্ছে অখণ্ড। তো এখানে স্বাভাবিক সংখ্যা কি 1, 2, 3, 4 ডট ডট ইত্যাদি স্বাভাবিক সংখ্যা বা অখণ্ড সংখ্যা। তাহলে তোমরা যে সকল সংখ্যা এক থেকে বড় এবং অখণ্ড সংখ্যা, অখণ্ড ধনাত্মক সংখ্যা, তাদেরকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। তারপর মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা তোমরা ইতিপূর্বে শিখেছো যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাদের মৌলিক সংখ্যা বলে। যেমন হচ্ছে 2, তারপরে হচ্ছে 3, 5, 7, 11, 13, তারপরে হচ্ছে 17, 19, 23, এরকম করে তোমরা আরও করতে পারো। 29, তারপরে আছে 29-এর পর হবে 31, এরকম করে চলতেই থাকবে। তো মৌলিক সংখ্যা কাকে বলতেছি আমরা? যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে পরীক্ষায় একটি নৈবেতিক থাকে যে সবথেকে ছোট মৌলিক সংখ্যা কোনটি, সেটি হবে হচ্ছে অ্যান্সার 2। সবথেকে 2 হচ্ছে সবথেকে ছোট মৌলিক সংখ্যা। যৌগিক সংখ্যা একইভাবে বলতে পারি যে সকল সংখ্যাকে আমরা যদি বিশ্লেষণ করি বা ভাগ করি তাহলে একের অধিক মৌলিক সংখ্যা পাওয়া যাবে। যেমন হচ্ছে 4 একটি যৌগিক সংখ্যা। 4কে ভাঙলে কত পাবো? 2 পাবো, 2 পাবো আর 1 পাবো। 6কে যদি ভাঙি তাহলে কত পাবো? 1 পাবো, 2 পাবো, 3 পাবো, 6 পাবো। তো এখন এখানে আরেকটা কথা বলা আছে যে 2টি স্বাভাবিক সংখ্যার গসাগু 1 হলে এদের পরস্পরকে সহমৌলিক সংখ্যা বলে। তাহলে সহমৌলিক সংখ্যা কি? যদি 2টি সংখ্যা নিব আমরা, সংখ্যা দুইটার গুণনীয়ক বের করব। গুণনীয়ক বের করার পর বা উৎপাদক বের করব। উৎপাদক বের করার পর যদি এদের গসাগু 1 হয় তাদের সহমৌলিক সংখ্যা বলে। তো আমি এখানে দেখাচ্ছি, আমি একটা সংখ্যা নিলাম হচ্ছে 5। 5কে আমি কি করব? 5কে যদি বিশ্লেষণ করি তাহলে পাবো কত? 1 আর 5। আরেকটা সংখ্যা নিলাম 4। 4কে বিশ্লেষণ করলে কত পাবো? 1, তারপর পাবো হচ্ছে 2, 2, 4। অর্থাৎ একটা 2 নিলেই হচ্ছে। তাহলে 1, 2, 4। তাহলে আমি যদি এখানে কি করি? গসাগু করি। গসাগু মানে যেগুলো কমন যাবে সেগুলো নেই। শুধুমাত্র এখানে 1 কমন যাচ্ছে। তাহলে 5 আর 4 পরস্পর সহমৌলিক। যদি 1-এর ছাড়াও 2 বা 3 কমন যাইতো তাহলে বা আমরা এটাকে নিতে পারতাম না। তাহলে সহমৌলিক সংখ্যা হতে গেলে 2টা সংখ্যা উৎপাদককে বিশ্লেষণ করার পর যদি তাদের গসাগু বা কমন শুধু 1 থাকে তখন তাকে আমরা সহমৌলিক সংখ্যা বলবো। পূর্ণ সংখ্যা বলা হয় ইন্টিজার নাম্বার। পূর্ণ সংখ্যার সংজ্ঞা কি? শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। তাহলে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। এখন তোমরা দেখো এখানে শূন্য সহ ধনাত্মক যেমন +3, -3 দুইটাই পূর্ণ সংখ্যা। আবার হচ্ছে -4, +4 দুইটাই পূর্ণ সংখ্যা। এখন দেখব ভগ্নাংশ সংখ্যা বা ফ্র্যাকশনাল নাম্বার। তাহলে ভগ্নাংশ সংখ্যা কি? পিকিউ আকারে কোনো সংখ্যাকে ভগ্নাংশ সংখ্যা বা সংক্ষেপে ভগ্নাংশ বলা হয়। এখানে কিউ এর মান কখনো 0 হবে না এবং কিউ এর মানটা কি? 1ও হবে না।
এখন পি ও কিউ নিঃসন্দেহে বিভাজ্য নয়। এখন নিঃসন্দেহে বিভাজ্য হলে কি হবে, যদি এরকম থাকে উপরে 4 নিচে হচ্ছে 2, তাহলে 4কে 2 দ্বারা ভাগ করলে কত হয় 2, তাহলে অ্যান্সার আসে কত 2। তাহলে নিঃশেষে বিভাজ্য হলে সেটা আর ভগ্নাংশ সংখ্যা থাকবে না, সেটা হয়ে যাবে পূর্ণ সংখ্যা। এইখানে প্রকৃত ভগ্নাংশ সংখ্যার কয়েকটি প্রকার আছে, যেমন প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, আরেকটি ছিল মিশ্র ভগ্নাংশ। মিশ্র, তো মিশ্র কথাটি এখানে দেয়া নেই, আমরা দেখে নিব। তারপরে প্রকৃত মানে কি, প্রকৃতকে আমরা লিখতে পারি যে লব হবে হচ্ছে ছোট, হর হবে হচ্ছে বড়। উদাহরণ হিসাবে দেখি, উপরে আছে 2 নিচে আছে 3, এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃতর ক্ষেত্রে কি হবে, লবটা হবে বড়, হরটা হবে ছোট। উদাহরণ যদি দেখি তাহলে 5/3, এটা হচ্ছে অপ্রকৃত। আর মিশ্রর ক্ষেত্রে কি হবে, মিশ্রর ক্ষেত্রে একটা পূর্ণ সংখ্যা থাকবে, এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ থেকে আমরা সবসময় কি পাই, অপ্রকৃত ভগ্নাংশ পাই। এখন মূলদ সংখ্যা, মূলদ সংখ্যার ক্ষেত্রে যে জিনিসটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে মূলদ সংখ্যাকে পি কিউ আকারে প্রকাশ করা যায়। এখানে কিউ এবং পি কিউ উভয়ই পূর্ণ সংখ্যা, এবং কিউ এর মানটা কখনোই শূন্য হতে পারবে না। কিউ এর মান কিন্তু এখানে 1 হতে পারবে, কিন্তু কখনো শূন্য হতে পারবে না। তো এখন এখানে দেখো যে হচ্ছে আমরা মূলদ সংখ্যার একটা যদি উদাহরণ দেখি, এখানে দেখা যাচ্ছে 3/1, 3, 11/2, 5.5, 5/3, 1.6। এখন এইটা দেখো, আমরা মূলদ সংখ্যা কি বললাম, পি কিউ আকারে লেখা যাবে, কিন্তু এইখানে যখন 5/3 করতেছি তখন আসতেছে 1.666 ডট ডট ডট। এটা কিন্তু অসীম পর্যন্ত চলতেছে, তাহলে এটা তো অমূলদ হওয়ার কথা, তাই না? তাহলে এটা মূলদ হলো কেন? মূলদ হওয়ার কারণ হচ্ছে যদি দশমিকের পর একই সংখ্যা বারবার আসে, তাহলে আমরা একটা সংখ্যা লিখে তার উপর পৌনঃপুনিক দিতে পারি। এখন দেখো সংখ্যাটি কি পি কিউ আকারে হয়ে গেছে। অমূলদ সংখ্যা যেটা পি কিউ আকারে প্রকাশ করা যায় না, এইটাই পার্থক্য দেখো। সো তারপর দশমিক ভগ্নাংশ, তোমরা ইতিপূর্বেই শিখেছো দশমিক ভগ্নাংশ। সসীম দশমিক মানে কি, যার মানটা নির্দিষ্ট করে দশমিকের ঘরের পর ডান দিকে নির্দিষ্ট করে বলা যায়, লেখা যায়। আর অসীমের ক্ষেত্রে নির্দিষ্ট করে লেখা যায় না। তারপরে হচ্ছে আবৃত, অনাবৃত, এই জিনিসগুলো আবৃত, পৌনঃপুনিক থাকলে আবৃত, আর পৌনঃপুনিক না থাকলে অনাবৃত। যেমন এখানে যদি থাকে 1.2323 ডট ডট ডট, তাহলে এটা কি, এটা হচ্ছে প্রথমত হচ্ছে অসীম, তারপর হচ্ছে অনাবৃত। অনাবৃত কেন বললাম, কারণ তোমরা এখানে খেয়াল করো, এইখানে কোনো পৌনঃপুনিক চিহ্ন নেই। পৌনঃপুনিক থাকলে বলবো আবৃত, না থাকলে অনাবৃত, আর এই সংখ্যাটি কি অসীম পর্যন্ত বিস্তৃত। বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। তো এখন সকল মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয়। তাহলে মূলদ অমূলদ যে সংখ্যাই থাক, সবগুলোর পরে কার মধ্যে, বাস্তব সংখ্যার মধ্যে। তারপরে এইখানে এখন দেখব ধনাত্মক সংখ্যা, পজিটিভ নাম্বার। শূন্য থেকে বড় সকল সংখ্যাকে ধনাত্মক সংখ্যা বলা হয়, অর্থাৎ 1 থেকে শুরু হবে আর শেষ হবে অসীম পর্যন্ত চলবে, শূন্য হবে না, বা শূন্য থেকে বড় হতে পারে, 0.5 হতে পারে। তারপর দেখো এখানে ঋণাত্মক সংখ্যা হচ্ছে শূন্য থেকে ছোট। এখন আমরা যদি সংখ্যা সিরিজ দেখি, এটা যদি সংখ্যা সিরিজ হয়, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, 2, 3, 4, 5। এই পাশে যত বাড়বে সব প্লাসের মান বাড়বে, আর এই পাশে হচ্ছে মাইনাস মান বাড়বে। এটা হচ্ছে -1, -2, -3, -4। তাহলে শূন্য ছাড়া যখন আমরা ডান দিকে যাব, তখন এটা হচ্ছে ধনাত্মক। আর শূন্যকে বাদ দিয়ে যখন আমরা বাম দিকে যাব, এটা হবে হচ্ছে ঋণাত্মক। আর শূন্য সহ যখন নিব, শূন্য সহ যখন ধনাত্মক দিকে যাব বা ডান দিকে যাব, তখন সেটাকে বলা হয় অঋণাত্মক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে একটা চার্ট দেয়া আছে, তোমরা এটা দেখে নিও, এটা ইম্পর্টেন্ট না। এখানে কিছু কাজ দেয়া আছে। এখানে কাজটা কি, যে বাস্তব সংখ্যা শ্রেণীবিন্যাস 3/4, এটা কোনটার মধ্যে পড়বে? 3/4 অবশ্যই এটা কি একটা ভগ্নাংশ। তারপর 5, -7, √3, এগুলো তোমরা একটু বাসায় ট্রাই করবা। যদি তোমরা না পারো কমেন্ট সেকশনে জানাবা। আর আমাদের শুক্রবার শনিবার লাইভ ক্লাস হয়, তোমাদের সমস্যাগুলো নোট করে রাখবা। শুক্র শনিবারের লাইভ ক্লাসে তোমরা তোমাদের সমস্যাগুলো জানাবা, লাইভে তোমাদের সমস্যাগুলো সমাধান করা হবে। তারপর এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে √3 এবং 4 এর মধ্যে 2টি অমূলদ সংখ্যা নির্ণয় করো। তো এইগুলা অঙ্ক খুব বেশি ইম্পর্টেন্ট না,
তারপরে তোমাদের জাস্ট একটু ওভারভিউ দিচ্ছি। এখানে √3 প্রথমে আমাদের আগে সংখ্যা দুইটা নির্ণয় করার পূর্বে আমাদের আগে লিমিট জানতে হবে। যদি আমি একটা সংখ্যা সিরিজ কল্পনা করি, এটাকে ধরি 0, এইদিকে 1, 2, 3, 4, 5, তাই না? এখন একটি লিমিট আছে কি 4 এইখানে, আর একটা লিমিট কি √3 এর মান আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1.732। তাহলে এটা 1, এটা হচ্ছে 1.5 এই পর্যায়ে। তাহলে আরেকটা লিমিট হচ্ছে এইখানে। এখন এই যে এই দুইটার মাঝে আমাকে দুইটা অমূলদ সংখ্যা নিতে হবে, 2 এর থেকে একটু আগে এবং 4 পর্যন্ত। তাহলে আমরা √3 এর মানটা বের করে নিলাম। মনে করি √3 এবং 4 এর মাঝে দুইটি অমূলদ সংখ্যা হচ্ছে a ও b। এখন a সমান ধরে নিলাম √3 + 1 আর b সমান দিলাম √3 + 2। স্পষ্টত a ও b উভয় অমূলদ সংখ্যা। তাহলে a এবং b অমূলদ সংখ্যা যেহেতু আমাকে নির্ণয় করতে হবে এবং আমি এখানে ধরে নিছি a b অমূলদ সংখ্যা, তাহলে উভয়ই √3 ও 4 এর মধ্যে অবস্থিত। দেখো এইখানে এই দুইটার মাঝখানে অবস্থিত, অর্থাৎ √3 এটা হচ্ছে লেস দেন √3 + 1, লেস দেন √3 + 2, লেস দেন 4। এর মানে কি? এর মানে হচ্ছে যে a আর b উভয়ই এই √3 আর 4 এর মাঝে অবস্থিত, এই কন্ডিশন দ্বারা সেটা বোঝাচ্ছে। অতএব a b উভয়ই অমূলদ সংখ্যা। এখানে কিছু শর্ত দেয়া আছে বা বৈশিষ্ট্য দেয়া আছে, এগুলো পরীক্ষায় নৈমিত্তিক হিসাবে আসে, তোমরা শর্তগুলো দেখে নিও। তারপর এখানে একটা প্রমাণ দেয়া আছে যে ধরি √2 একটি অমূলদ সংখ্যা। তো এই অমূলদ সংখ্যা নির্ণয় করার জন্য প্রথমে আমরা কি ধরে নিব যে এই যে কন্ডিশনগুলো দেয়া আছে এগুলো তোমরা দেখে নিবা। তো √2 যদি অমূলদ সংখ্যা হিসেবে আমরা ধরি বা √2 কে যদি মূলদ সংখ্যা ধরি, তাহলে √2 সমান কি p/q হবে। p/q কেন হবে? যে যদি কোনো একটি সংখ্যা বা ভগ্নাংশ মূলদ হতে গেলে তাকে pq আকারে লেখা যেতে পারে। মূলদ হবে মানে তাকে pq আকারে লিখা যাবে। তাহলে √2 যদি মূলদ সংখ্যা হয় তাহলে √2 সমান p/q হবে। √2 সমান p/q। এখন আমরা উভয় পাকে যদি বর্গ করি, উভয় পাশে বর্গ করলে 2 সমান p²/q²। এটাকে আবার লিখতে পারি 2 সমান p²/q × q সমান লেখা যায় 2q সমান p²/q। তাহলে আমরা বর্গ করার পর বর্গ করলে এই কন্ডিশনটা পেলাম। এখন এইখানে 2q যেটা আছে, 2q হচ্ছে পূর্ণ সংখ্যা। 2q কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। কেন পূর্ণ সংখ্যা? এখন q এর মানটা কি হবে? এখানে দেখো q এর মানটা সবসময় 1 এর থেকে বড় হবে। যদি q এর মান আমি 2 নেই, তাহলে 2 q এর মান যদি 2 নেই, 2 দুগুণে 4 পূর্ণ সংখ্যা। যদি q এর মান 3 নেই, 3 দুগুণে 6 পূর্ণ সংখ্যা। তাহলে 2q পূর্ণ সংখ্যা। কিন্তু এখানে আরেকটা আছে কি p²/q, এটা কি পূর্ণ সংখ্যা নয়, কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি এটা একটা ভগ্নাংশ সংখ্যা। ওকে, তাহলে এটি পূর্ণ সংখ্যা নয়। এখন চিন্তা করো যে এখানে আমরা কি লিখছি যে 2q সমান p²। আমি যদি লিখি, এখানে লিখলাম 2q সমান p²/q। তাহলে 2q হচ্ছে পূর্ণ সংখ্যা আর p²/q হচ্ছে ভগ্নাংশ। এখন দুইটাকে সমান হতে পারে? এখন যদি তুমি বলো যে আম আর কলা সমান, কখনোই সমান না। আম আলাদা, কলা আলাদা, এই জন্য আমরা এটাকে সমান বলতে পারবো না। ওকে, এখন এখানে এই লাইনটা দেখো যে 2q এবং p²/q সমান হতে পারে না, অতএব আমরা সমান না দিয়ে ক্রস করে কেটে দিলাম। তারপর √2কে pq আকারে প্রকাশ করা যায় না। যখন সমানই হবে না তখন আমরা √2কে কীভাবে pq আকারে প্রকাশ করব? যেহেতু 2q কি ছিল? পূর্ণ সংখ্যা ছিল। অতএব √2 যদি মূলদ না হয় তাহলে অমূলদ, তাই না? বাস্তব সংখ্যা হয় মূলদ হবে, না হলে অমূলদ। যদি মূলদ হচ্ছে না তাহলে ওইটা অমূলদ হয়ে যাবে অলরেডি। তারপরে এখানে দেখো দশমিক সংখ্যা, সসীম দশমিক সংখ্যা। দশমিক সংখ্যা জিনিসটা তোমরা বুঝো, যে কোনো সংখ্যায় আমরা দশমিক সংখ্যা আকারে লিখতে পারবো। যেমন 2কে আমরা লিখতে পারি 2.00, তাহলে দশমিক সংখ্যা হয়ে গেল। দশমিক সংখ্যা দুই প্রকার, একটা হচ্ছে সসীম আর একটা হচ্ছে অসীম। সসীম মানে যার শুরু এবং শেষ আছে, তাহলে 2, 0, 5 দিলাম, তাহলে দশমিকের পর সসীম সংখ্যক ঘর আছে, এই জন্য এটাকে আমরা সসীম দশমিক বলবো। আর অসীম কাকে বলবো? 2.0050543 থাকে। দশমিকের পর যদি অসীম সংখ্যক ঘর থাকে, মানে এখনো চলতেই আছে, তাহলে সেটাকে বলবো অসীম। তারপর আবৃত, যদি দশমিকের পর যেমন এখানে যদি থাকে 2.05 তার উপর আবৃত, তাহলে বলবো যে সসীম আবৃত। এই জিনিসগুলা এখন হচ্ছে আমরা একটু দেখব, সেটা হচ্ছে এগুলা অনেক ইজি অঙ্ক,
ছোট বাচ্চাদের অঙ্ক তোমাদের দিয়ে দিছে যে 3/11 বা 95/37কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। এগুলো জাস্ট ভাগ করলে হয়ে যাবে। এখানে তোমাদের দেখাচ্ছি প্রথমটা 3/11 না, তো এটাকে আমরা লিখতে পারি যে 11/3। তো 11 3-এর মধ্যে যায় না, এই জন্য একটা দশমিক নিব। এখানে একটা শূন্য চলে আসবে, তাহলে 2 বার যাবে, 11 দুগুণে 22, বিয়োগ করলে 8, এই দশমিকের জন্য একটা শূন্য নেবে, আসবে 80, তাহলে 7 বার যাবে, 7 11 77। ভাগ করলে এখানে কত আসে, আবার 30 আসে, আবার আসবে 2, 22, 80, আবার আসবে 7, এরকম করে কি চলতেই থাকবে, তাই না? তাহলে এখানে আবার দিব হচ্ছে 77 3। তাহলে অতএব আমরা লিখতে পারি যে নির্ণীয় ভাগফল সমান কি হবে, 0.272 ডট ডট ডট, বা কি লিখতে পারবো 0.27, 2-এর ওপর পৌনঃপুনিক, 7-এর ওপর পৌনঃপুনিক। কারণ এই যে দশমিকের পর 27 কি বারবার আসতেছে, 27, এরপরে আবার 27 আসবে, তারপর আবার 27 আসবে। এজন্য আমরা বারবার যেহেতু 2 আর 7 আসতেছে, এই জন্য আমরা 2 এবং 7-এর ওপর পৌনঃপুনিক দিয়ে নিলাম। এখন আমরা এইটা না দেখে আমাদের পরের যে পৌনঃপুনিক সংখ্যাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ, সেটা আমরা নিচেরগুলো দেখব। এই তো, আচ্ছা, এইখানে একটা সংখ্যা আমাদের উদাহরণ 6 নম্বরটা তোমরা খেয়াল করো। এখানে আমাদের দেয়া আছে কত, আমরা এখানেই সমাধান করব। 45.2346। এখানে যদি আমরা খেয়াল করি, পৌনঃপুনিক আছে 3, 4 এবং 6-এর উপর। যদি এরকম থাকে যে 3, এরকম থাকে যদি 3, 6, 7, 8, 3-এর উপর পৌনঃপুনিক আর 8-এর উপর, তাহলে এইটা দ্বারা বোঝায় যে মাঝের যে সংখ্যা দুইটা আছে এর উপর পৌনঃপুনিক আছে। তাহলে এটা নির্ণয় করার জন্য প্রথমে সবগুলো সংখ্যা লিখে নিতে হবে দশমিক ছাড়া, দশমিক দিব না আর। তারপর দেখতে হবে যে পৌনঃপুনিক ছাড়া যে সংখ্যাগুলো আছে সেগুলো বিয়োগ হবে। তাহলে পৌনঃপুনিক ছাড়া কত আছে, 4, 5, 2, 452। তারপর দেখবো যে দশমিকের পর কয়টা সংখ্যার উপর পৌনঃপুনিক আছে। দশমিকের পর 3টা সংখ্যার উপর পৌনঃপুনিক আছে, 3টা 9 দিব, ওকে। তারপর দেখবো যে দশমিকের পর পৌনঃপুনিক ছাড়া সংখ্যা কয়টা আছে, একটা, ওই জন্য একটা শূন্য দিব। মূল কাজ কিন্তু এই জায়গাতে, যে আমরা ঠিক মতো এই ক্যালকুলেশনটা করতে পারতেছি কিনা। তো লেখা শেষ হলে এখন আমরা কি করব, ক্যালকুলেশন করব। তাহলে 4, 9, 8, 1, 4, 5, আর নিচে আসবে হচ্ছে 9, 9, 9, 0। এখন আমরা ক্যালকুলেশন করলে আমরা পাবো, যদি আমরা মূলত 2 দ্বারা ভাগ করি তাহলে পাবো 4, 9, 9, 5, আর উপরে পাবো হচ্ছে 2, 2, 5, 9, 4, 7। এটাকে আবার এইভাবে লেখা যায় 45, 4, 9, 9, 5, 1, 1, 7, 2। আচ্ছা, আমরা আরেকটা অঙ্ক করি। এই অঙ্কটা করি। অঙ্কটাতে কি ছিল, 32.567। এখন প্রথমে কি করব, সংখ্যাটা আগে লিখে নেব, দশমিক ছাড়া, দশমিক আর দিব না। তারপর বিয়োগ করে দিব, বিয়োগ কত করব, 32, কারণ 32-এর উপর পৌনঃপুনিক নেই। নিচে দিব কয়টা 9, 3টা 9। এখানে কিন্তু শূন্য আসবে না, কারণ দশমিকের পর পৌনঃপুনিক ছাড়া কোনো ঘর নাই। বিয়োগ করলে কত আসবে, 32535, নিচে আসবে 3টা 9। ক্যালকুলেশন করলে আসে 1200, ক্যালকুলেশন করলে আসবে কত, 1205, নিচে আসবে 37। এটা আমাদের উত্তর। তো তোমাদের এই যে কাজগুলো আছে এগুলো তোমাদের হোমওয়ার্ক WH, তোমরা নিজেরা করার চেষ্টা করবা, না পারলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। এইগুলো দেখো, এই অঙ্ক একই টাইপের অঙ্ক। যোগ একই নিয়মে যোগ করতে হবে, তোমরা দেখে নিও। আমরা হচ্ছে ডাইরেক্ট গুণ ভাগগুলো দেখে নেব, একটা গুণ অথবা ভাগ দেখে নেব। আচ্ছা, এই যে এখানে একটা গুণ আছে 14 নম্বর, গুণটা দেখে নেই। গুণটাতে কি আছে, 4.3। এটাকে আগে দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে 4, 3 বিয়োগ 4, নিচে আসবে 9, 39/9, তাহলে 13/3। আমি শর্টকাটে করাচ্ছি। তারপরে কত আছে, 5.7। তাহলে প্রথমে 57 লিখে নিব, বিয়োগ করব 5, কারণ 5-এর পর পৌনঃপুনিক নেই, আর দশমিকের পর একটা ঘরে কি আছে, পৌনঃপুনিক, এই জন্য 9 দিলাম। কাটাকাটি করলে কি আসে, উপরে 52/9। এখন আমাদের মূল অঙ্ক কি ছিল, যে 4.3 গুণ 5.7। তাহলে 4.3-এর মান কত পেলাম, 13/3।
গুণ 5.7 এর মান পেলাম কত, 52/9। এখন আমরা গুণ করে দিব, গুণ করলে পাবো 676/27, 3 নং 27 আর 13 আর 52 গুণ করে দিব। তাহলে এখন এটাকে যদি আমরা ভাগ করি তাহলে পাবো 25.037। তোমরা হচ্ছে ক্যালকুলেটর ইউজ করবা, তাহলে তোমরা ইজিলি গুণটা করতে পারবা। একই নিয়মে 28 এবং 42.18, প্রথমে কি করতে হবে, এই 28কে সাধারণ দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে, 42.18কে সাধারণ দশমিক ভগ্নাংশে প্রকাশ করে তারপর গুণ করে দিতে হবে। ভাগের ক্ষেত্রেও সেম নিয়ম, সো আলাদা কোনো নিয়ম নেই, শুধু ভাগের ক্ষেত্রে কি করতে হবে, এই ভাগটা যখন গুণে রূপান্তর করতে হবে তখন হরটা লবে চলে যাবে, লবটা হরে চলে আসবে, এইটুকু পার্থক্য। এগুলা খুব ইজি অঙ্ক। সো পরবর্তী ক্লাসে আমরা অনুশীলনী 1-এর জন্য যে অঙ্কগুলো আছে, অনুশীলনীর প্রথমে যে নৈমিত্তিকগুলো আছে, যদি নৈমিত্তিক একটু নেক্সট ক্লাসেই দেখাবো তোমাদের নৈমিত্তিক, প্লাস হচ্ছে অঙ্কগুলো আমরা সমাধান করব।